Dear students, I am Atanu Mujumdar. Welcome to my virtual channel Easy English Digest. Today I am going to discuss with you the poem of Rimbaud, Asleep in the Valley. ক্লাস 12 একটি কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। কবিতাটি আমি সম্পূর্ণভাবে বাংলায় ব্যাখ্যা করব লাইন বাই লাইন, আর তার সাথে যে কঠিন ইংরেজি মানেগুলো থাকবে সেগুলোর ইংলিশ মিনিং আমি লিখে দিচ্ছি এবং সেগুলোর বাংলায় ব্যাখ্যা থাকবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে। প্রথমে আমরা অ্যাবাউট দ্য পোয়েট আমরা প্রথমে দেখে নেব। প্রথম কনফিউশন যেটা আমাদের হয়, পোয়েটের নাম অনেকভাবে প্রোনাউন্সিয়েশন করা হয়। পোয়েট যেহেতু একজন ফ্রেঞ্চ পোয়েট, তার জন্য ওনার সঠিক প্রোনাউন্সিয়েশন, ফ্রেঞ্চ যে প্রোনাউন্সিয়েশন সেটা হচ্ছে আকচু হ্যাম্বো, কিন্তু এইভাবে প্রোনাউন্সিয়েশন হয়, কিন্তু ইংলিশে আমরা বলবো হাফা র্যাবো বা হ্যাফা র্যাম্বো। ফ্রেঞ্চ উইথ জুলিয়ান, এটা তোমরা টাইপ করে ইউটিউবে এই প্রোনাউন্সিয়েশনটা ভালো করে শুনে নিতে পারো। তাহলে র্যাবো উনি জন্মগ্রহণ করেন 20th October 1854 ইন চার্লেভাইল, ফ্রান্সে জন্মগ্রহণ করেন। ডায়েড 10th November 1891, এজড 37। 10th November 1891 উনি মারা যান, এজড অনলি 37 years old, যখন উনি 37 বছর বয়স। ক্যান্সারে, উনি বোন ক্যান্সারে মারা যান। তিনি ছিলেন একজন ফ্রেঞ্চ পোয়েট। স্টার্টেড রাইটিং ডিউরিং হিজ অ্যাডোলেসেন্স, তিনি তার কৈশোর বয়সেই প্রথম লেখা শুরু করেন। পাবলিশড হিজ ফার্স্ট কালেকশন অফ পোয়েমস অ্যাট দ্য এজ অফ অনলি 16, 16 বছর বয়সে তার প্রথম কালেকশন অফ পোয়েমস তিনি পাবলিশ করেন। স্টপড রাইটিং লিটারেচার অ্যাট দ্য এজ অফ 20, কিন্তু মাত্র 20 বছর বয়সেই উনি তার লেখা বন্ধ করেন, স্টপ করেন। এরপরে উনি জয়েন্ট ফ্র্যাঙ্কো প্রুশিয়ান ওয়ার, ফ্রান্স এবং প্রুশিয়ার মধ্যে যে যুদ্ধ হয় সেখানে উনি অ্যাজ আর্মি সৈন্য হিসেবে তিনি যোগদান করেন। এরপর দেখছি লিটারারি মুভমেন্টস, ইনফ্লুয়েন্সড মডার্নিস্ট movements such as symbolism, surrealism and dadaism. তিনি ইনফ্লুয়েন্স করেছিলেন কিছু লিটারারি মুভমেন্টস, কিছু সাহিত্য আন্দোলনকে তিনি ইন্সপায়ার করেছিলেন, ইনফ্লুয়েন্স করেছিলেন। সেটা হচ্ছে সিম্বলিজম কি? সিম্বলিজম হচ্ছে বিভিন্ন সিম্বল বা বিভিন্ন ইমেজ, এসবের মাধ্যমে সাহিত্য সৃষ্টি করা হয় এবং এটি যা কিছু বাস্তব, রিয়ালিজম, তার বিরুদ্ধে সোচ্চার হয়। এরপরে আমরা দেখব সুরিয়ালিজম কি। সুপার রিয়ালিটি বা সুরিয়ালিটি থেকে এসছে সুরিয়ালিজমের এরা যেই শিল্প, একটি মুভমেন্ট, একটি শিল্প সাহিত্য একটা মুভমেন্ট, এটা থেকে বাংলায় বলা যায় পরবাস্তবতা। এখানে স্বপ্নের মতো কিছু উদ্ভট কিছু মাধ্যমে, শিল্পের মাধ্যমে সমস্ত শিল্পীরা, সাহিত্যিকরা তাদের শিল্প সৃষ্টি করেছেন, যেখানে প্রচলিত কোনো যুক্তি, প্রচলিত কোনো প্রথা, এগুলো সমস্ত কিছুর বিরুদ্ধে গিয়ে এরা শিল্পকে উপস্থাপিত করে। এবং এখানে উদ্ভট জন্তু, স্বপ্নে দেখা মায়াবী কিছু
এগুলো সমস্ত আমরা এদের শিল্পে, এদের সাহিত্যে আমরা দেখতে পাই। আর ড্যাডাইজম কি? ড্যাডাইজম হচ্ছে, এটাও একটা আর্ট মুভমেন্ট। 1920 এর পর প্যারিসে এই আন্দোলন ব্যক্তি লাভ করে। ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পর আর্টিস্টদের এবং সাহিত্যিকদের একটি গ্রুপ, তারা এই আধুনিক ভোগবাদ, যুক্তি, লজিক সব প্রত্যাখ্যান করে অযৌক্তিক, অর্থহীন তাদের কিছু ননসেন্স কিছু লেখালেখি, ননসেন্স কিছু ছবি আঁকা আঁকি, এসবের মাধ্যমে তারা প্রোটেস্ট করেন। তাদের এই স্টাইলটার মাধ্যমে তারা প্রোটেস্ট করেন, এবং এরা যুদ্ধ, উগ্র দেশাত্মবোধ এসবের বিরুদ্ধে এরা সোচ্চার হন। তাহলে এই ধরনের মুভমেন্টসের ওপরে র্যাবোর বিরাট মাপের তার ইনফ্লুয়েন্স রয়ে গেছে। ইন্সপায়ার্ড, এবার ওনার দ্বারা কারা ইন্সপায়ার হন, ওনার দ্বারা কারা পরবর্তী সময় বিভিন্ন ক্ষেত্রের মানুষরা ওনার দ্বারা উদ্বুদ্ধ হন, ইন্সপায়ার হন। প্রথম নাম আমরা যেটা দেখব, পাবলো পিকাসো, পেইন্টিং। তিনি একজন পেইন্টার ছিলেন, তিনি ছবি আঁকতেন। পাবলো পিকাসো তোমরা নাম শুনেছ। বব ডিলান, জিম মরিসন মিউজিকের ক্ষেত্রে, ডায়লান থমাস, অ্যালেন গিন্সবার্গ পোয়েট্রির ক্ষেত্রে, এরা প্রত্যেকে তার স্বীয় জায়গায় বিখ্যাত মানুষ, এবং এরা প্রত্যেকেই কিন্তু র্যাবোর দ্বারা প্রচণ্ডভাবে ইন্সপায়ার হয়েছেন। র্যাবোর কাজের বিভিন্ন যে ধরন, তার যে মাধ্যম, তার যে কথা, তার চেতনা, চিন্তা, এদের মধ্যে আমরা এদের ছবি আঁকা, এদের মিউজিক, এদের গান, এদের পোয়েট্রি, তার মধ্যে আমরা খুঁজে খুঁজে পাই। এবার দেখো ইম্পর্ট্যান্ট ওয়ার্কস অফ র্যাবো। র্যাবোর ইম্পর্ট্যান্ট ওয়ার্কসের মধ্যে লেস ইট্রেনেস ডেস অরফেলিনস, দ্য ড্রাঙ্কেন বোট, লেস ইলিউমিনেশনস, আ সিজন ইন হেল, এইগুলো ইম্পর্ট্যান্ট। এবার আমরা অ্যাবাউট দ্য পোয়েম সম্পর্কে এরপরে আমরা একটু খুব শর্ট ওয়েতে শুরুতে একটু ইন্ট্রোডাক্টরি কিছু লাইন আমরা দেখে নেব। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ এ পোয়েম অ্যাবাউট ওয়ার। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি হচ্ছে যুদ্ধ নিয়ে একটি কবিতা। আসলে ভালো করে বলতে হয় এটা যুদ্ধ বিরোধী কবিতা। র্যাবো হ্যাড ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাবাউট ওয়ার। র্যাবো নিজের কিন্তু যুদ্ধের সৈনিক হিসাবে যুদ্ধের অভিজ্ঞতা ছিল। এমন নয় যে উনি যুদ্ধ সম্পর্কে শুনে লিখে গেছেন, ওনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল যুদ্ধের যে বীভৎসতা, যুদ্ধের যে ভয়াবহতা, সেগুলো নিয়ে। এবং এক সময় আমরা সারা পৃথিবীতে দেখেছি যে বিভিন্ন লেখক, বিভিন্ন কবি, তারা কিন্তু যুদ্ধকে গ্লোরিফাই করে অনেক কিছু লিখে গেছে। বীরগাথা সমস্ত পৃথিবীর সব দেশে, সব ভাষায় আমরা পাব, কিন্তু যুদ্ধের যে ধ্বংস, যুদ্ধের যে নৃশংসতা, সেগুলোর বিরুদ্ধেও কবিতা নিয়ে আসে একের পর এক দিকপাল সমস্ত কবিরা। এর মধ্যে উইলফ্রেড ওয়েন আছে, এর মধ্যে র্যাবো আছে, এদের নাম আমরা বলতে পারি। এবার আমরা দেখব ফর্ম। এই কবিতাটার ফর্ম নিয়ে একটু জেনে রাখতে হবে। কবিতাটি একটি সনেট, 14 লাইনের কবিতাকে আমরা বলি সনেট। এই কবিতাটাও একটি সনেট, পেত্রার্কান সনেট। 2 divisions, that is octave, first 8 lines, প্রথম 8টা লাইন তাকে আমরা বলি অক্টেভ, অ্যান্ড সেস্টেড লাস্ট 6 lines, এবং পরের 6টা লাইনকে আমরা বলি সেস্টেড। অক্টেভ হ্যাজ 2 stanzas of 4 lines each. অক্টেভের মধ্যে মানে প্রথম যে 8 লাইন, তার মধ্যে 2টো স্ট্যাঞ্জা আছে, প্রত্যেকটা স্ট্যাঞ্জায় 4টি করে লাইন আছে। অ্যান্ড সেস্টেড হ্যাজ 2 stanzas of 3 lines each. আর সেস্টেটে আছে 3 লাইন করে 2টো স্ট্যাঞ্জা। এবার আমরা আসল কবিতায় চলে যাই। স্ট্যাঞ্জা 1। প্রথমেই স্ট্যাঞ্জা 1-এ আমরা দেখব র্যাবো একটি সুন্দর ভ্যালি বা উপত্যকার বর্ণনা দিচ্ছেন।
A small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain top stream the sun's rays, they fill the hollow full of light. একটি ছোট্ট সবুজ উপত্যকা যেখানে শান্তভাবে তিত্তির করে একটি নদী বয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে উজ্জ্বল সবুজ ঘাসের উপরে রূপোলি একটি ফিতে যেন বেছানো রয়েছে. Where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain top, পাহাড়ের ওপর থেকে stream the sun's rays, সূর্যের আলো যেন সেখান থেকে নেমে আসছে. They fill the hollow full of light. তারা সেই উপত্যকার ফাঁকা গর্তের মতো যে উপত্যকা চারিপাশে পাহাড় ঘিরে রয়েছে, মাঝখানের উপত্যকাটা মনে হচ্ছে একটা গর্ত, সেটা আলোতে ভরিয়ে দিচ্ছে. They fill the hollow full of light. নিচে ইংরেজি মানেগুলো দেওয়া আছে. Stream, small river, long strands of silver. The river, like silvery ribbons, flows over the green valley. সিলভারি রিবন্সের মতো একটা রূপোলি ফিতের মতো যেন অনেক ওপর থেকে দেখা যাচ্ছে সেই গ্রিন ভ্যালি, সবুজ ভ্যালির মধ্যে দিয়ে সেই নদীটা চলে গেছে. দেখে মনে হচ্ছে একটা রূপোলি ফিতে যেন সেখানটায় পড়ে আছে. স্ট্রিম, এখানে স্ট্রিম মানে দ্য সান রেজ লাইক আ স্ট্রিম ফ্লো ফ্রম দ্য টপ অফ দ্য মাউন্টেন. মাউন্টেনের ওপর থেকে যেন বর্ষিত হচ্ছে, ঝর্ণার জলের মতো, নদীর মতো যেন নেমে আসছে. নদী আর ঝর্ণার জল যেমন নেমে আসে, সেমনভাবে সানরেজ নেমে আসছে. ফিল দ্য হলো, দ্য গ্রিন ভ্যালি সারাউন্ডেড বাই দ্য হাই মাউন্টেন লুকস লাইক আ হলো. ব্রাইট সানরেজ ফিল আপ দ্য ভ্যালি উইথ ভাইব্র্যান্ট লাইট. আমরা আগেই যেটা বললাম যে গ্রিন ভ্যালি, চারিপাশে পাহাড় রয়েছে আর মাঝখানে গ্রিন ভ্যালিটাকে দেখে মনে হচ্ছে লাইক আ হলো, একটা ফাঁকা জায়গা, একটা গর্ত মনে হচ্ছে. ব্রাইট সানরেজ ফিল আপ দ্য ভ্যালি উইথ ভাইব্র্যান্ট লাইট. আর সূর্যের যে কিরণ সেটা সেই ভ্যালিটা, সেই উপত্যকাটাকে ভাইব্র্যান্ট লাইট দিয়ে, উজ্জ্বল লাইট দিয়ে সেটাকে ভরিয়ে দিচ্ছে. এবার স্ট্যাঞ্জা 2. A soldier very young lies open-mouthed, a pillow made of fern beneath his head, asleep, stretched in the heavy undergrowth, pale in the warm green sun-soaked bed. একজন সৈন্য যার বয়স খুবই কম, ভেরি ইয়াং, লাইজ ওপেন মাউথড, মুখটি হা করে সে শুয়ে আছে বা ঘুমিয়ে আছে. আ পিলো মেড আ ফার্ন বেনিথ হিজ হেড, আর তার মাথার নিচে ফার্ন গাছগুলো যেন তার বালিশ হয়ে আছে. অ্যাসলিপ, সে ঘুমিয়ে আছে. স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, পেল ইন দ্য ওয়ার্ম গ্রিন সানসোকড বেড. স্ট্রেচড হয়ে আছে, এক্সটেন্ডেড. স্ট্রেচড মানে দেখো নিচে লেখা রয়েছে এক্সটেন্ডেড. সে হাত পা ছড়িয়ে যেন রিল্যাক্সড হয়েতে সেখানে শুয়ে আছে. হেভি আন্ডারগ্রোথ মানে গ্রাসেস অ্যান্ড শ্রাবস দ্যাট গ্রো ইন প্লেন্টি ইন দ্য গ্রিন ভ্যালি. সেই সবুজ ভ্যালিতে ঘাস এবং লতা গুল্ম, যেগুলো সেখানে প্রচুর লতা গুল্ম ঘাস যেগুলো রয়েছে সেটাকে বলছে আন্ডারগ্রোথ. তাহলে সেই ঘাসের ওপরে সে রিল্যাক্স হয়েতে হাত পা ছড়িয়ে শুয়ে আছে. পেল ইন দ্য ওয়ার্ম গ্রিন সানসোকড বেড. কিন্তু তাকে, সেই সৈন্যকে দেখে লাগছে পেল, তাকে খুব ফ্যাকাশে লাগছে. গ্রিন সানসোকড বেড. বেড মানে হচ্ছে এখানে যে ঘাসের যে বিছানা, সেই লতা গুল্ম তার যে বিছানা, তাকে বলছে বেড. সূর্যের কিরণে উষ্ণ হয়ে আছে, সানসোকড বেড. তার মানে এই সবুজ যে ঘাস, সবুজ যে লতা গুল্ম, এগুলো সূর্যের কিরণকে সম্পূর্ণভাবে অ্যাবজর্ব করেছে
অ্যাবজর্ব করে সেগুলো যেন উষ্ণ হয়ে আছে, কিন্তু পেল হয়ে আছে। তার উপরে শুয়ে থাকা সৈন্যটি সে কিন্তু পেল হয়ে আছে, তাকে ফ্যাকাশে লাগছে। কেন? দেখো ওপরের মানেটাতে লেখা আছে পরিষ্কার, দ্য মাউথ অফ দ্য সোলজার ইজ ওপেন, হি ইজ ইন এ প্রোফাউন্ড স্লিপ। তাকে দেখে মনে হচ্ছে সে গভীর ঘুমিয়ে আছে। অ্যাকচুয়ালি ইট ইন্ডিকেটস দ্য লাইফলেস বডি অফ দ্য সোলজার। আসলে সৈন্যটি কিন্তু আসলে মারা গেছেন। লাস্টে আছে দেখো, সান সোকড ব্রেড, দ্য গ্রাসেস অ্যান্ড শ্রাবস অফ দ্য ভ্যালি হ্যাভ অ্যাবজর্ব দ্য এনার্জি অফ দ্য সান। নেক্সট আমরা চলে যাব স্ট্যাঞ্জা 3-তে। His feet among the flowers he sleeps. His smile is like an infant's, gentle without guile. Ah, nature keep warm, he may catch cold. His feet among the flowers. সেই ভ্যালিতে, সেই উপত্যকায় প্রচুর সুন্দর ফুল ফুটে আছে। সেই ফুলের উপরে তার পা ফুলের উপর রয়েছে। হি স্লিপস, সে ঘুমোচ্ছে। His smile is like an infant's, gentle without guile. তার মুখে একটা হাসি লেগে আছে। সেই হাসিটা কীরকম? লাইক অ্যান ইনফ্যান্ট, একটি শিশুর মতো একটা সারল্য তার মুখের মধ্যে রয়েছে। জেন্টল উইদাউট গাইল, শিশুদের মতো সরল নিষ্পাপ হাসি, কিন্তু যাতে কোনো ছলনা নেই। গাইল কথাটার মানে হচ্ছে ট্রিকারি বা ছলনা, কোনো ছলনা নেই। আহ, নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। পোয়েট যেন প্রকৃতিকে বলছে যে ওকে একটু উষ্ণ রাখো, ওর শরীর থেকে যেন তাপটা না চলে যায়, তাহলে হি মে ক্যাচ কোল্ড, তাহলে তার ঠান্ডা লেগে যেতে পারে। দেখো নিচে ওয়ার্ডের মিনিংগুলো লেখা আছে। Gentle without guile, the smile of the soldier is innocent like the smile of a child. সোলজারের হাসিটি খুব ইনোসেন্ট, লাইক দ্য স্মাইল অফ আ চাইল্ড, একটি বাচ্চার হাসির মতো নিষ্পাপ। ইট ইন্ডিকেটস দ্যাট দ্য সোলজার ইজ টু ইয়াং টু বি কিল্ড। এটা বোঝায় যে সোলজারটি, এই সৈন্যটি খুব অল্প বয়সে, অতি অল্প বয়সেই সে যুদ্ধে শহীদ হয়েছে, যুদ্ধে মারা গেছে। হি নোজ নট দ্য কমপ্লিকেসি অফ ওয়ার, সে যুদ্ধের জটিলতাই জানে না, কিন্তু তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এরপরে আমরা চলে যাব স্ট্যাঞ্জা 4। এই স্ট্যাঞ্জা 4টা খুব ভাইটাল। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, হি স্লিপস ইন সানলাইট, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, অ্যাট পিস, ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes. দ্য হামিং ইনসেক্টস, গুঞ্জনরত সেই ইনসেক্টগুলো, ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তার রেস্টটাকে ডিস্টার্ব করতে পারবে না। সে যে ঘুমিয়ে আছে, তার ঘুমটা ভাঙাতে পারছে না কে? সে গুঞ্জনরত ইনসেক্টগুলো, গুঞ্জনরত সেই পোকামাকড়গুলো। হি স্লিপস ইন সানলাইট, সে ঘুমাচ্ছে সেই সূর্য কিরণের মধ্যেই, সে রোদ্দুরের মধ্যেই সে ঘুমাচ্ছে। ওয়ান হ্যান্ড অন ইজ ব্রেস্ট, তার একটা হাত তার বুকের উপরে রয়েছে। অ্যাট পিস, সে শান্তিতে ঘুমাচ্ছে। ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes, কিন্তু তার দেহের পাশে 2টো লাল গর্ত আছে। এই গর্তগুলো কিসের? বুলেটের গর্ত। এই গর্তগুলোর থেকেই, এই ক্ষত থেকেই ইন্ডিকেট করছে যে সৈন্যটি কিন্তু মারা গেছে। হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, the sleep of the soldier cannot be disturbed by the humming sounds of the insects as he is dead. 2 red holes suggest 2 bullet wounds on the side of the soldier's body. It evokes a sense of sadness, it reveals the futility of war. ওই 2টো যে লাল ক্ষত, লাল যে গর্ত, সেটা কি সাজেস্ট করছে? 2 bullet wounds, 2টো বুলেটের ক্ষত, অন দ্য সাইড অফ দ্য সোলজার্স বডি, সোলজারের বডির পাশে, দেহের পাশে রয়েছে। ইট ইভোকস এ সেন্স অফ স্যাডনেস, এটা একটা দুঃখের একটা
দুঃখকে একটা জাগিয়ে তোলে। ইট রিভিলস দ্য ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের যে ব্যর্থতা সেটাই প্রকাশ করে। In his side there are 2 red holes. এই ছবিটা আমি তোমাদের জন্য এঁকেছি, দেখো কি সুন্দর একটা গ্রিন ভ্যালি। এই গ্রিন ভ্যালির মধ্যে সেই সৈন্যটি সে মৃত অবস্থায় পড়ে আছে, তার দেহের পাশে 2টো বুলেটের ক্ষত, তার মুখের মধ্যে কিন্তু তখনও সেই ইনোসেন্ট হাসিটি কিন্তু রয়েছে। আমরা আর একটু কনক্লুশনে একটু দেখে নিই, একটু অন্যভাবে ওভারঅল কবিতাটার সম্পর্কে একটা লাস্ট একটা সিনোপসিস। At first the poet focuses on the natural beauty of the valley. একদম প্রথমে পোয়েট ন্যাচারাল বিউটি অফ দ্য ভ্যালি, উপত্যকার যে প্রাকৃতিক যে সৌন্দর্য তার উপরে আলোকপাত করেন। বাট দেন হি জুমস ইন অন দ্য সোলজার্স বডি, তারপরে সে সোলজারের সেই সৈন্যটির দেহের উপরে যেন তার ক্যামেরার মতো যেন সে ধীরে 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 জুম ইন করে তার উপরে আলোকপাত করে। অ্যান্ড ওয়েটস আনটিল দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম, এবং শেষ লাইন অবধি সে অপেক্ষা করে টু রিভিল দ্য ট্রুথ, সেই সত্যটাকে প্রকাশ করার জন্য, দ্যাট দ্য সোলজার ইজ ডেড, যে সৈন্যটি মারা গেছে। দ্য ব্রুটালিটি অফ ওয়ার ইজ আনভেইলড, এখানে যুদ্ধের যে নৃশংসতা সেটা আনভেইল করা হয়েছে, সেটা প্রকাশ করা হয়েছে। হি ইন্টেনশনালি গিভস আ শক টু হিজ রিডার্স টু ট্রিগার দেয়ার অ্যান্টি-ওয়ার সেন্টিমেন্ট। হি ইন্টেনশনালি, পোয়েট র্যাবো ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবেই, গিভস এ শক টু হিজ রিডার্স, আমাদের রিডারদের, পাঠকদের যেন একটা শক দিয়েছেন, টু ট্রিগার দেয়ার অ্যান্টি-ওয়ার সেন্টিমেন্ট। আমাদের একটা কেন শক দিয়েছেন, হঠাৎ করে আমরা চমকে গেছি, এতক্ষণ যেন মনে হচ্ছিল সোলজারটি সেই ভ্যালির উপর ঘুমিয়ে আছে, কিন্তু একদম শেষ লাইনে আমরা চমকে গেলাম। ইন এ সাইড দেয়ার আর 2 রেড হোলস, যখন আমরা বুঝতে পারলাম না আসলে এটা সেই ঘুম নয়, এই ঘুমটা হচ্ছে বুলেটের ক্ষতের যে ঘুম, চিরনিদ্রায় নিমগ্ন হয়ে আছে সৈন্যটি, এই মৃত্যু ঘুম কোনোদিন তার ভাঙবে না। তাহলে ইন্টেনশন, কবির ইন্টেনশন কি, আমাদের শক দেওয়া, টু ট্রিগার অ্যান্টি ওয়ার সেন্টিমেন্ট, যুদ্ধের বিরুদ্ধে সেন্টিমেন্টটাকে আমাদের ভেতরে জাগৃত করাই তার উদ্দেশ্য। তাহলে আমরা বলতে পারি সবার শেষে র্যাবোর সঙ্গে গলা মিলিয়ে, নো টু ভায়োলেন্স, নো টু ওয়ার, যুদ্ধ নয়। থ্যাংক ইউ। এর সঙ্গে তোমাদের এই কবিতাটি আমি পড়ানো শেষ করলাম।